রীতিমতো আমাদের ক্লাসটা শুরু করে দিই। প্রথমত গত ক্লাসের বিষয়গুলো কভার করে নেই, তারপরে আমরা আজকের ক্লাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সিম্পলি গত ক্লাসে একটা ব্যাপার ছিল, আমি একটা ইমেজ যদি এখানে থেকে নেই, আমরা লেসন ফাইলে যাই, যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। আমরা এই ইমেজটা নিতে পারি অথবা এই ইমেজটা নিয়ে নিই। আমরা এই ইমেজটাকে ওপেন করলাম এখানে। জি জি, হয়ে গেছে আপনার। আমরা এটাকে যদি এটা ওপেন করার পর আমরা এটার উপর একটা ফিল্টার ইউজ করব। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যাই, গতকালকের ক্লাসে আমরা আপনাদেরকে বলছি যে অ্যাডজাস্টমেন্ট প্যানেল আপনারা কোন জায়গা থেকে নিয়ে আসবেন। আমরা উইন্ডোজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে এই অ্যাডজাস্টমেন্ট প্যানেলটা আমার মেনুতে নিয়ে আসতে পারি। অ্যাডজাস্টমেন্ট প্যানেল এই তো এখানে নিয়ে আসলাম আমার এই লেয়ার প্যানেলে। তো এখান থেকে আমরা দেখেন সিলেক্টিভ কালার সবকিছুই কিন্তু এখানে আছে, যতগুলো দেখতেছেন। এখানে ফটো ফিল্টার নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন, এখান থেকেও করতে পারেন। এখান থেকে করলে লিস্ট দেখা যাবে, এই যে ফটো ফিল্টার এটা, অথবা আপনারা ইমেজ থেকেও করতে পারেন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ফটো ফিল্টার দেখেন কোথায় আছে, এই যে ফটো ফিল্টার। আচ্ছা, জেনারেলি যেহেতু আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা বক্সে আমরা এখানে ওপেন করে ফেলছি, সেহেতু এখান থেকে করলে আমাদের কোনো সমস্যা নেই। তো এখান থেকে ফটো ফিল্টার ইউজ করবো। এখন আসেন ফটো ফিল্টারটা কি কাজ করে আপনারা একটু দেখেন, এটা একটা মজার বিষয়। এখান থেকে আপনি ফটো ফিল্টারে যেই কালারটা আপনি দিবেন, এখানে অনেকগুলো বিষয় অটোমেটিক্যালি কিন্তু দেওয়া আছে এখানে, দেখছেন? এটি হলো প্রিসেট, ফিল্টারের প্রিসেট এগুলো। আচ্ছা, কালারটা আমি যদি অফ করে দিই, এই কালারটাকে আমি অফ করে দিব। আচ্ছা থাক, এই কালারটা ইতিমধ্যে হয়তো আমরা ফিল্টারের মধ্যেই থাকি আপাতত। দেখেন, তো প্রথমত আমরা প্রিসেট গুলো দেখবো না, আমরা কালারটা নিয়ে কাজ করবো। কালার দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি একটা কালারকে সিলেক্ট করে নেই, একটা ব্লু কালারকে সিলেক্ট করে নিই। এটাকে কালার সিলেক্ট করার পর যদি আমার ডেনসিটি আমি বাড়াই, তাহলে আমার দেখেন ব্লোর প্রাদুর্ভাব কিন্তু বাড়তেছে এই ছবিতে, বোঝা যায়? মানে আমি যেহেতু ব্লো কালার নেওয়ার পর এটা যদি ফিল্টারাইজ করি, আমার এই ডেনসিটির পরিমাণটা বাড়াই, তাহলে কি হবে, এই ছবিটা একটা ব্লো ফিল্টার উপরে ছবিটার অ্যাড হয়ে যাবে। দেখেন এখন যদি আমি এই ছবির ফিল্টারটা অফ করি, দেখেন এই পাশে, তাহলে কি হয়, আগে ছিল এরকম ছবিটার কন্ডিশন, যখন ফিল্টার ইউজ করলাম তখন হইলো এরকম। যে কি ফিল্টার ছিল, একটা ব্লো ফিল্টার ছিল। এখন আমি চাচ্ছি যে ব্লো ফিল্টারটা চেঞ্জ করে আমরা আরো কিছু কালার নিয়ে এখানে কাজ করি। আমি একটা রেড ফিল্টার ইউজ করলাম, একটা রেড ফিল্টার। ওকে, দেখেন রেড ফিল্টার ইউজ করার পর ছবিটা একদম রেড হয়ে গেল, সে কি। আচ্ছা, আগে ছিল এরকম, এইটা। এখন আসেন, আমি আসলে ছবিতে ফিল্টার ইউজ করতে হবে মূলত মানে আপনার ওই ছবির কালারের সাথে ম্যাচ করে ফিল্টার ইউজ করলে সবচেয়ে বেস্ট। কিংবা দেখা গেল যে আপনার প্রয়োজন পড়তেছে এখন এই ছবিটাকে এইরকম কালারের শেপে নিয়ে যেতে, ওইটাও হতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু মানে ইয়েলো টাইপের একটা ফিল্টারে যাই, ইয়েলো টাইপের এরকম। এইটার মধ্যে দেখেন আগে এরকম ছিল, আগেরটা একটু ডার্ক হয়ে গেছে অনেকটা, মানে একটু ওভারলের মতো অনেকটা। এগুলো হলো ফিল্টারের কাজ। আচ্ছা, জেনারেলি আমরা এখানে এইটা রাখতে পারি। যদি আপনি একটু হোয়াইট কালার ফিল্টার রাখেন, তাহলে আপনার ছবিটা কি হবে, এইখান থেকে একটা হোয়াইট কালার ফিল্টার দিয়ে বা এরকম। ওকে, তো এখন এটা সিম্পলি একটা ফিল্টার, দেখেন রেড থেকে এটা এই কালার হয়ে গেল। এখন আপনারা বুঝতে পারছেন যে ফিল্টারটা আসলে মানে কিভাবে কাজ করে আমাদের ফটোশপে। এটা সিম্পল একটা কন্ডিশন ছিল, এটা ফিল্টার। এখন আসেন এটার মধ্যে আমরা আরো একটা বিষয় ইউজ করতে পারি, সেটা হলো গ্রেডিয়েন্ট ম্যাপ। এই গ্রেডিয়েন্ট ম্যাপে আপনারা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা এখান থেকে যদি আপনি এটা করেন, তাহলে দেখেন দুইটা কালার নিয়ে নিবে গ্রেডিয়েন্ট ম্যাপ। তবে এটার পরিমাণ কিন্তু অনেক বেশি, আমরা আসলে এত চাচ্ছি না। গ্রেডিয়েন্ট ম্যাপটাকে আমরা দেখেন কতগুলো, এগুলো ডিলিট করে দেবো, ডিলিট, ডিলিট। ওকে, এটাকে আমরা একটু হালকা, এত ব্লু না, একদম হোয়াইট হবে বা এরকম হালকা করে দিতে পারি, আর এটাকে আমরা একটু হোয়াইট করে দিতে পারি। আসলে গ্রেডিয়েন্ট ব্লুটা এখানে, সরি,
আচ্ছা, গ্রেডিয়েন্ট ব্লুটা যেহেতু আমাদের খুব একটা দরকার না, আমরা এটা স্কিপ করে যাইতে পারি। গ্রেডিয়েন্ট ব্লুটা এইখানে না, গ্রেডিয়েন্ট ব্লুটা আসলে ইউজ হবে একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ব্লু আপনারা ইউজ করবেন ল্যান্ডস্কেপ ডিজাইনে। যখন একটা প্রাকৃতিক কোনো দৃশ্য নিয়ে আসবেন, সেইখানে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করলে সেটাকে ভালো রেজাল্ট পাবেন। এটা হলো আউট অফ টপিকস, এটা দেখাইতে চেয়েছিলাম কিন্তু ছবির মধ্যে এটা অ্যাপ্লাই হয় না ভালোভাবে। আমরা এটা আরেকটা ছবিতে দেখাবো। চলো, এখন দেখেন আমাদের ফাইল ওপেন, আমরা একটা কি নিয়ে যাব, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন লাগবে আমাদের, ফরেস্ট বা এই জাতীয় কোনো একটা ডিজাইন, এইটা নিয়ে নিতে পারি। আচ্ছা, এরকম একটা ছবি নিয়ে নিই আমরা। হ্যাঁ, এই ছবিটা এখন কি কন্ডিশনে আছে? এটা মনে হয় ফিট কন্ডিশনে আছে। যাই হোক, এখন আসেন এই ছবির মধ্যে কিছু বিষয় আছে। এখানে ইয়েলো আছে, দেখেন শ্যাওলা পড়া শেকড়গুলো, তারপরে এখানে ট্রাঙ্ক গাছের এগুলো আছে, ঠিক আছে। তারপরে এখানে কিছু সবুজ আছে, এখানে কিছু হোয়াইট আছে। তো আমাদের উচিত ছিল অন্য ভালো একটা ছবি নেওয়া। আচ্ছা, এটা দিয়েই করে ফেলি। আমরা এখন যে টুলসটা দেখবো, আমরা আমাদের অ্যাডজাস্টমেন্ট প্যানেলের, এটা কার্ভস নিয়ে বিশাল আলোচনা করা যায়, কার্ভস নিয়ে, কিন্তু তাহলে প্রাথমিক যে কার্ভের যে বিষয়গুলো আমরা এগুলো আজকে একটু দেখবো, মানে কার্ভের মানে প্রাইমারি স্টেপের যে ব্যাপারগুলো, এই কার্ভের প্রাইমারি স্টেপের ব্যাপারগুলো আমরা দেখবো। ব্যাপারটা এরকম যে আমরা যে কার্ভ যদি আমরা এখান থেকে নেই, নিচ থেকেও নিতে পারি, আমরা এখান থেকেও কার্ভ নিতে পারি। কার্ভস একটা নতুন লেয়ার সহ আমরা একটা কার্ভ নিয়ে নিলাম এখানে। এখন কথা হলো, এই কার্ভসের একটা এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন, দুই পাশে হরিজন্টালি ভার্টিক্যালি যাই দেখতেছেন একই, মানে কি বলে, এটার ভ্যালুটা এই দিক থেকে চেঞ্জ হয়। যেমন এই যে এই পাশের ভ্যালুটা চেঞ্জ হয়ে আসলে সাধারণত এই এই স্লাইডারের উপরে, আর এই পাশের ভ্যালুটা আমরা স্লাইডার ইউজ করে চেঞ্জ করতে পারি। এখন এখানে তিনটা ব্যাপার থাকে কার্ভের মধ্যে, যেমন মিড টোন থাকে, তারপরে ব্ল্যাক এরিয়া থাকে, হোয়াইট এরিয়া থাকে। এবং কার্ভের কাজটা হলো সাধারণত এই যে এই ডান পাশের এই হোয়াইটের উপরে যেই স্লাইডারটা আছে, এই রাইট পার্টটা আমাদের ব্রাইট পিক্সেলগুলোকে রিপ্রেজেন্ট করে। এটা কি করে ব্রাইট পিক্সেল, মানে ব্রাইট পিক্সেল কোনগুলো, যে এইগুলো, তারপরে যেখানে হোয়াইট, যেখানে হোয়াইট কালারের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াইটটা আরো হোয়াইট করে এরকম ব্রাইট পিক্সেলগুলো রিপ্রেজেন্ট করে। আর লেফটের যে পার্টটা, এটা আমার ব্ল্যাককে রিপ্রেজেন্ট করে, মানে কথা হলো এটা আমার ব্ল্যাককে আরো ব্ল্যাক করে। আচ্ছা, এখন কথা হলো এটাকে আমরা যদি মাস বরাবর দিই, তাহলে মিড টোনটা এটা কি হবে, মানে জাস্ট আমার কন্ট্রাস্ট এন্ড অপাসিটিটা বাড়বে। ওভারঅল এটা এটা হলো ওভারঅল। হ্যাঁ, আচ্ছা, আমি এটা চাচ্ছি না। এখন দেখেন আমরা যদি এখান থেকে উপরের অংশটা থেকে আমরা যদি একটু বাড়াই, এটা বাড়াই, তাহলে কি হচ্ছে, হোয়াইট এরিয়াটা ডেভেলপ হচ্ছে, ব্ল্যাক এরিয়াটা না। আচ্ছা, এখন মাঝখানে একটা স্লাইডার থাকার কারণে আমার নিচের এরিয়াটা অটোমেটিকলি কি হয়েছে, আমার ব্ল্যাকটাকেও ডেভেলপ করে দিচ্ছে। আমি এরকমও চাচ্ছি না, আমি অনলি চাচ্ছি এখান থেকে ব্ল্যাকটাকে, হোয়াইটটাকে একটু বাড়াইতে যাচ্ছি এরকম। এখান থেকে আমি ব্ল্যাকটাকেও একটু রিপ্রেজেন্ট করতে চাই। সেই ক্ষেত্রে আমি কি করব, বুঝতে পারছেন কি হয়েছে ব্যাপারটা? আমি এখান থেকে হোয়াইটটাকে বাড়িয়ে দিছি, এখান থেকে ব্ল্যাকটাকেও আমি বাড়াই দিছি। ব্ল্যাক আরো ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট আরো হোয়াইট হয়ে গেছে। ওকে, এখন আসেন এখানে কিছু বিষয় আছে। 8 জিবির একটা অপশন পাবেন আপনি এখানে, 8 জিবি। আর যদি মাঝখান থেকে এটাকে দিই, তাহলে ওভারঅল আমার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দুইটাই হবে এখানে। আচ্ছা, 8 জিবি থেকে গিয়ে যদি আমি মনে করি যে আমি এই ছবির রেড এরিয়াটা আমি কি করব, রেড এরিয়ার হোয়াইট যে এরিয়াটা, এটাকে আমি একটু ডেভেলপ করব। এখন কি হয়েছে দেখেন, যখন আমি এটা বাড়াচ্ছি তখন হোয়াইট কি করতেছে, ডেভেলপ হচ্ছে। যে রাস্তাটা যে ছিল এখানে রেড ছিল যা, এটা কিন্তু আস্তে আস্তে আরো বেশি রেড হয়ে যাচ্ছে। এখন আমি ব্ল্যাকটাকে আমি একটু রিপ্রেজেন্ট যদি করি, বাড়াই, তাহলে এটাকে যদি কমান, তাহলে এই রাস্তাটার ব্ল্যাকটা কি করতেছে, কমতেছে। আপনারা কি বুঝতেছেন আমি কি বলতেছি? আমি একটা কালার নিলাম, মনে করেন এই কার্ভসে, ও সরি, কার্ভস নিলাম, আমি 8 জিবি থেকে গিয়ে রেড কালার নিলাম। এই ছবিতে কিন্তু রেড আছে, আছে না? এই যে রেডের একটা প্রাদুর্ভাব কিন্তু এই ছবিতে আছে। তো সেই ক্ষেত্রে আমি যদি রেড নিই এখানে, এখন আমি চাই যে আমার রেড এরিয়াটা ডেভেলপ করতে। যেমন দেখা যাচ্ছে এই যে রাস্তাটা, মাটির মেঠো পথ, এটাকে আমি একটু আরেকটু মানে ডার্ক করে দিতে চাইতেছি বা আরেকটু লাইট করে দিতে চাইতেছি। সেক্ষেত্রে যদি আপনি নিচ থেকে ধরে টানেন, এই ব্ল্যাক, এটা ব্ল্যাককে রিপ্রেজেন্ট করে। তাহলে কি হয়েছে দেখেন,
এখন রাস্তাটার মধ্যে কিন্তু লালচে ভাবটা আগের মতো নাই, বুঝতে পারছেন? আমি ব্ল্যাকটাকে মাইনাস করছি, মানে কি আমি রেড সিলেক্ট করে ব্ল্যাক মাইনাস করা, মানে আমার লাল যে অপশনটা থাকবে এখানে রেড যে এরিয়াটা এটা মাইনাস হবে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে হোয়াইটেনিং করে দিতাম, ব্রাইটনেস করে দিতাম, তাহলে রেডটা বাড়তো, ঠিক আছে? তো এখন দেখেন আমি এটাকে যদি একদম নিচে নামায় দিই, আরো কম করে দিই, এখন দেখেন রাস্তাটার অবস্থা। এখন আমি যদি এখান থেকে আই অফ করি, আগে অবস্থা কি ছিল? এই ছবির মধ্যে যতগুলো রেড এরিয়া ছিল বা যতগুলো এলিমেন্টে আপনার রেড কালারটা আছে এখানে, সবগুলো কি হচ্ছে, মাইনাস হচ্ছে, এখানে রেডটাকে আমরা ডিক্রিজ করতেছি। এই দেখেন আবার যদি আমি এটাকে বাড়ায় দিই, এখন দেখেন এই ছবিটা থেকে রেড অনেক কমে গেছে, বুঝতে পারছেন? আমার মনে হয় আগের চাইতে একটু হলেও ছবিটা ডেভেলপড হয়েছে কালারের দিক দিয়ে, কারণ লালের প্রাদুর্ভাবটা ছবিটাকে একটা অন্যরকম শেপ দিছিল। আচ্ছা যাই হোক, আবার আমরা অফ করি, দেখেন এই যে লালচে একটা ভাব চলে আসে। এই ছবি থেকে আমরা এই লালচে ভাবটা এতক্ষণ কি করলাম, দূর করলাম। আচ্ছা, এখন আসেন আমি যদি এটাকে মিডল কন্ডিশনে রেখে আমি চাই এই ছবিটা আরো রেড হয়ে যাক, মানে এই ছবিটা আরো রেড হয়ে যাক, সেই ক্ষেত্রে আমরা এই হোয়াইট এরিয়াটাকে ডেভেলপ করব। দেখেন এখন কি হয়েছে, ছবিটা আগের চাইতেও এই রাস্তাগুলো একদম মনে হচ্ছে কাদামাটি, লাল মাটি এরকম মনে হচ্ছে। আমরা যদি আইটা অফ করি, দেখেন আগে এরকম ছিল, তারপর এরকম হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? এখন গেল রেড এর বিষয়। আমি প্রাথমিকভাবে চাচ্ছি যে এখানে রেডটাকে ডিক্রিজ করতেই চাচ্ছি সত্যিকার অর্থে। ওকে, গেল রেড। এখন আসেন এই ছবিতে কিন্তু গ্রিন আছে না? প্রচুর গ্রিন আছে। আমরা গ্রিন সিলেক্ট করার পর এখন গ্রিনের ব্যাপারটা যা সেটা হলো, আপনি যদি এই ব্ল্যাক এরিয়াটা গ্রিনের মাইনাস করেন তাহলে কি হবে? গ্রিন থেকে সরি গ্রিনটাকে আমি একটু উজ্জ্বল করি প্রথমত। এখন কি হয়েছে বুঝতে পারছেন? প্রচুর গ্রিন হয়ে যাচ্ছে, কিন্তু গ্রিনের হোয়াইট এরিয়াটা ডেভেলপড হয়ে গেছে। এখন আমি গ্রিনের হোয়াইট এরিয়াটা ডেভেলপ না করে যদি গ্রিনের ব্ল্যাক এরিয়া ডেভেলপ করি, তাহলে গ্রিনের মধ্যে যত ব্ল্যাক আছে, ব্ল্যাক কালারটা, এই যে গাছের খাঁজগুলো, গাছের শ্যাডো যা আছে এখানে, সবগুলো কি হবে? আরো ডার্ক হয়ে যাবে। এই যে দেখেন এটা আরো ডার্ক হয়ে গেছে। এখন আমি যদি চাই এটা পারফেক্টলি এটাকে একটু রিপ্রেজেন্ট করতে, একটু ডার্ক করে দিয়ে এখান থেকে আমি একটু এটাকে আবার কালারটা রিপ্রেজেন্ট করে দেব। ওকে, এত দিলে ফেটে যাবে। ওকে, তো এখন যদি আমরা এটাকে অন অফ করি, দেখেন এই ছবিটার মধ্যে অনেকটা আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে, বুঝছেন? এটা একটা সিনেমাটিক কম্পোজিশনের মতো হয়ে যাচ্ছে অনেকটা। আচ্ছা, এখন আসেন এই ছবিতে কিছু ইয়েলো আছে, ইয়েলো কালার, এটাকে আমরা একটু ডেভেলপ করতে পারি। এখান থেকে গিয়ে সরি আমরা এখানে 8GB ছাড়া অন্য কিছু ডেভেলপ করতে পারবো না, বিশেষ করে কার্ভ 8GB। আপনার 8GB তো জানেন তাই না? রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারের কম্বিনেশনকে বলে 8GB। আচ্ছা, আমরা আসবো এটাতে। এখন আরেকটা বাকি আছে, সেটা হলো রেড, গ্রিন, ব্লু। এখন ব্লুটাকে যদি আমরা ডেভেলপ করি, তাহলে দেখেন এখানে কিছু ব্লু কালার আছে। আকাশের কালারটা যদিও ব্লু না, আমাদের এখানে দরকার ছিল একটা ব্লু, নীল, একটা নীল আকাশ দরকার ছিল, তাহলে এখানে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট পাইতাম এটা। তো আসেন এটাকে একটু ডিক্রিজ করি। ডিক্রিজ করলে যত ব্লু এরিয়া আছে এই ব্লু কালারগুলো ডার্ক হবে। আর এখানে যদি আমি হোয়াইটেনিং করি তাহলে ব্লু কালারগুলো হোয়াইট হবে। আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। এখন আসেন আমরা যদি এই কার্ভস লেয়ারের আইটা অফ করে দেই, তাহলে আগের ছবিটা ছিল এরকম। এই ছবিটার কালার ডেভেলপ করে আমরা ছবিটাকে এরকম একটা শেপ দিয়ে দিছি। এখন কথা হলো এইখানে যদি আরো লাইটিং করা যেত, আমি যদি কার্ভসটাকে ধরে, যেমন এইখানেই বলেন হোয়াইটটা যদি থাকে আর প্রত্যেকটা কার্ভসের যদি ব্ল্যাক কমায়া দিই, আমি রেডে যাই, রেডের ব্ল্যাক কমায়া দিব, ঠিক আছে? রেডের হোয়াইট বাড়ায়া দিব, তারপরে আবার আমি যদি ব্লুতে যাই, ব্লুর হোয়াইট বাড়ায়া দিব, ব্ল্যাক কমায়া দিব, তারপর যদি গ্রিনে যাই, গ্রিনের ব্ল্যাক কমায়া দিব, শুধু হোয়াইট বাড়ায়া দিব, তাহলে ছবিটা কিন্তু অন্য একটা অপশন হবে, মানে আগের চাইতে লাইট হবে, কারণ এখানে ব্ল্যাকটাকে আমি মানে ডিক্রিজ করি নেই, ঠিক আছে? তো ব্ল্যাক অংশটা আর কালো হয় নাই, তো সেই ক্ষেত্রে হোয়াইটিং এরিয়াটা আমি ইনক্রিজ করছি, সেই ক্ষেত্রে আমার ছবিটা আগের চাইতে লাইটিং হবে এরকম। আগে ছিল এটা, পরে এটা। ওকে, ক্লাস লেকচার। আচ্ছা, আমাদের নেক্সট টপিকস হলো, জি কিছু বলতেছেন কেউ?
ওকে, আমাদের নেক্সট টপিক, আমরা একটা কালার নিয়ে আসবো এখানে। চলেন যে কোনো একটা কালারকে আমরা এখানে পিক করব। সেই ক্ষেত্রে একটু কালারফুল কোনো একটা ছবিকে আমরা এখানে এটা নিয়ে আসি। দেখেন এখানে কি আছে, এগুলোকে কি বলা হয়? টাওয়েল না, তয়লা না, এটা গামছা না, এটা মেবি মাফলার জাতীয় কিছু। যাই হোক, সেটা যাই হোক, সমস্যা নেই। এখন আমি চাচ্ছি একটা ব্রাশ নিয়ে নিলাম। ব্রাশ নেওয়ার পর যদি আপনি দাঁড়ান, ব্রাশটার আমি চাচ্ছি এইটাকে একটু কালার করতে। এখন কি কালার হচ্ছে? হোয়াইট কালার হচ্ছে। আমি তো হোয়াইট চাচ্ছি না, আমি চাচ্ছি রেড চাচ্ছি। এখন এই রেডটাকে, না, এটা শেপ দিয়ে দেখালে মনে হয় সবচেয়ে বেস্ট হবে। চলুন তো শেপ দিয়ে দেখাই। এটা কি ছিল? এটা চাচ্ছি না, আমি এটা কাটবো না, আর আমি এই আর্টবোর্ডটা চাচ্ছিও না। আমার ক্যানভাস সাইজটা এরকম থাকুক, এটা চাই না। সেই ক্ষেত্রে আমরা কি করব? ইমেজে গিয়ে আমরা এই যে ক্যানভাস সাইজে যাবো। এখানে তো কোনো ইমেজ নাই, এটা আমার ক্যানভাস। ক্যানভাস সাইজে যাওয়ার পর এটাকে আমরা 720x1080 ছিল এটা, ঠিক আছে? তো আমরা এটাকে একটু চেঞ্জ করে নিতে পারি, 1280x720 করে নিতে পারি। ক্যানভাস সাইজটা কিন্তু আমার দেখেন এরকম 1280x720, সরি এটা উল্টা হয়ে গেছে। এটাকে যা করা উচিত ছিল সেটা হলো 720x1280। তো 1280টা উপরে যাবে, 720টা নিচে আসবে। আগের ব্যাপারটা আমি স্কিপ করে গেছি। এখন আসেন শেপ নিয়ে কাজ করি। রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা সরি এইখান থেকে এলিপ্টিক্যাল মার্কুইজ টুলটা আমরা ব্যবহার করব একটু। মার্কুইজ টুল নিয়ে একটা নির্দিষ্ট এরিয়া সিলেকশনে নিয়ে আসার পর আমরা ব্রাশটাকে ইউজ করব। এখন ব্রাশের কালারটা কি হবে? আমি কিন্তু ব্রাশ করা হয়েছে অলরেডি, কিন্তু কেউ বুঝেন নাই, কারণ হলো এটা হোয়াইট, এই জন্য ব্রাশের কালারটা বোঝা যায় নাই হোয়াইটের হওয়ার কারণে। তো আমি এই ফরগ্রাউন্ড কালার থেকে যদি রেড করে দিই, এখন যদি আমি দিই তাহলে কি হচ্ছে? শুধু এই এরিয়াটাই কি হচ্ছে? কালার হচ্ছে। এখন আমি যদি এইখানে দিই তাহলে কি হবে? পুরো এরিয়া কালার হবে, কিন্তু আমার সিলেক্ট আছে কোনটুকু? এইটুকু। কন্ট্রোল ডি প্রেস। এখন যদি আমি এটাকে, এই দেখেন এখন কি হচ্ছে? আমার পুরো এরিয়া কালার হচ্ছে। আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি একটা নির্দিষ্ট এরিয়াকে সিলেক্ট করে সেই এরিয়াটাকে কালার করতে। এখন আসেন আমি আরো একটা ইলেকট্রিক্যাল টুল, আরো একটা সিলেকশন ড্র করলাম। এখন এই সিলেকশনের মধ্যে আমি চাই অন্য একটা কালারকে কপি করে নিয়ে আসতে। এখানে দেখেন একটা আই ড্রপার টুল পাবেন আপনারা আপনাদের টুলস প্যানেলে। এই আই ড্রপার টুলটা সিলেক্ট করার পর আপনি যেইখানে ক্লিক দিবেন সেই কালারটাকে পিক করে নেবে। এখানে যদি ক্লিক দেন, দেখেন এই ফরগ্রাউন্ড কালারে এটা চলে আসছে। এখানে যদি পিক করেন, ক্লিক করেন, তাহলে দেখেন লাল কালারটা চলে আসছে। এখন আমি যদি হোয়াইটে ক্লিক দিই, বিশেষ করে এই ক্যানভাসের মধ্যে যা থাকবে আপনার আর্টবোর্ডের মধ্যে, এখন আমি এটাকে যদি ব্ল্যাক করে দিই এবং আমি যদি ব্রাশ নিয়ে এটাকে ড্র করি, তাহলে কি হয়েছে? কালারটা ব্ল্যাক। এখন আসেন যেটা আমরা দেখবো, যে বিষয়টা আমাদের দেখার বিষয়, যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমরা আমরা এখন যা করব সেই বিষয়টা হলো এই দুইটা উইন্ডো আমরা ইউজ করবো একসাথে, এখান থেকে আর এখান থেকে। কিভাবে আমরা করতে পারি দুইটা উইন্ডো পাশাপাশি? ক্লাসে কিন্তু দেখানো হয়েছে আপনাদের। দুইটা উইন্ডো পাশাপাশি আমরা কাজ করতে গেলে আমরা উইন্ডোজে যাব, অ্যারাউন্ড, দেখেন টু আপ ভার্টিক্যাল, কোথায়? যে টু আপ ভার্টিক্যাল, এটা যদি করি তাহলে এই পাশে এই উইন্ডোটা দেখা যাবে, এই পাশে এটা দেখা যাবে। আচ্ছা, ওকে। এখন আসেন আমরা যে কাজটা করতে পারি, আমরা এইখান থেকে কালার পিক করব। তো তার জন্য আমার এইখানে একটা সিলেকশন নিয়ে আসতে হবে। ওকে, আমার দেখেন দুইটা সিলেকশনের এখানে অলরেডি আছে। তাহলে আমরা এই আই ড্রপার টুল দিয়ে এই ব্লুটাকে আমরা সিলেক্ট করতে পারি, এই যে এই ব্লু কালারটা, অথবা এখান থেকে এই রেড কালারটা সিলেক্ট করতে, অথবা এই ইয়েলোটা সিলেক্ট করতে পারি। ইয়েলো কালারটা সিলেক্ট করার পর দেখেন আমার ফরগ্রাউন্ড কালার এই ইয়েলো কালারটা চলে আসছে। আমরা একটা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে যদি এটাকে আমরা দিই, তাহলে ঠিক সেম যে ইয়েলো কালারটাকে আমরা সিলেক্ট করছিলাম সেটা হয়েছে। তো এখন মোটামুটি আই ড্রপার টুল সম্পর্কে মনে হয় না আর কিছু বলতে হবে, যে আই ড্রপার টুল দিয়ে আমরা কিভাবে কাজ করি। আই ড্রপার টুল দিয়ে আমরা একটা কালারকে
কপি করতে পারি একদম পারফেক্টলি। এখন আসেন আমাদের যেই ইস্যুটা, সেটা হলো প্রধান ইস্যু, সেটা হলো আমি চাই আমি একটা ডিজাইন থেকে আমি একটা কালারকে হুবহু কপি করতে চাই, বা কালার কোডটাকে আমি কপি করতে চাই। আচ্ছা, আমি একটা পোস্টার ইম্পোর্ট করি এখানে। সিম্পলি ধরেন এই পোস্টারটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এই ম্যাগাজিন কভার ডিজাইনটা আমি নিয়ে নিলাম। এখন আমি একটা ডিজাইন করতেছি, সেইটার মধ্যে আমার এই যে দেখতেছেন এই কালারটা, ইয়েলো কালারটা, এটার একটা বিশেষ কালার কোড আছে। আমি চাই এই কালার কোডটাকে আমি কপি করব। সেই ক্ষেত্রে আমি কিভাবে এই কালার কোডটা পাবো? যেমন এখান থেকে আপনি যদি একটা শেপ ড্র করেন, তাহলে শেপটা পরে আমরা ড্র করব, আগে কালার কোডটা নিয়ে নিই। দেখেন আইড্রপার টুলের এই গ্রুপে আরো একটা অপশন আছে, দেখেন কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুল মানে কি? এই টুল দিয়ে আমরা কালার কোডগুলো নিতে পারি। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন আমার ডান পাশে RGB রেড 249, আমরা একটু লিখে ফেলবো, দাঁড়ানো একটু ওয়েট, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, যেহেতু মনে থাকবে না সেহেতু লিখে ফেললাম। আচ্ছা, 8GB এখানে কালার কোডটা চলে আসছে। রেড হলো 249, আর জি হলো 161, আর বি হলো ব্ল্যাক হলো 27। এটা হলো 8GB কালার কোড আমার এখানে চলে আসছে। এখন আপনি যদি এইটাকে আপনার ডিজাইনে ইউজ করতে চান, এই কালার কোডটা, আমি একটা সিলেকশন নিয়ে আসি এখানে। এই তো এরিয়াটা আমি সিলেকশন করে দিলাম। আমার কালার কোডটা কত ছিল? এই যে এটা এখানে কিন্তু এখনো দেখাচ্ছে কালার কোড 8GBটা। এখানে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এই ফরগ্রাউন্ড কালারটাকে ডাবল ক্লিক করে এখান থেকে কি কি ছিল আবার আমরা দিব। রেড ছিল 249, গ্রিন ছিল 161, আর ব্ল্যাক ছিল 27। এরকম একটা কালার ছিল। ওকে প্রেস করে দিই। এখন যদি আমরা ব্রাশ দিয়ে এটাকে ড্র করি, তাহলে দেখেন তো দুইটা কালারের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। ওইটার মধ্যে টেক্সট ইউজ করা হয়েছে, শ্যাডো ইউজ করা হয়েছে, আর লাইটটা কম, এই জন্য এরকম। কিন্তু অরিজিনালি এই যে এই কোডের কালারটা এইটা, ঠিক আছে। তারপরে আসেন আমরা আরেকটা কালারকে আমরা যদি এখানে কালার স্যাম্পলার টুল দিয়ে আমরা এই ব্যক্তির ব্লেজারের কালারটা যদি আমরা কপি করতে চাই, মানে এটার কালার কোডগুলো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ওয়ান কোনটা, এই যে ইয়েলোটা, এখানে 2, মানে যে কয়টা কোড আপনি এখানে ক্লিক করবেন, যে কয়টা কালার, সবগুলোর কালার কোড এখানে দেখাবে। এই দেখেন #2 মানে কি, এটা 2 নাম্বারটা, মানে এই ব্লেজারেরটা, সেটা ছিল রেড 56, 92 আর 154। এখন যদি আমি এখানে এটাকে ক্লিক দিই, তাহলে রেড হলো 56, এটা হলো 92 হলো আমার গ্রিন, সরি হ্যাঁ গ্রিন 92, ভুল হয়েছে, রেড হলো 56, আর গ্রিন হলো 92, আর ব্ল্যাক হলো 154। এটা ছিল আমার ব্লেজারের কালার। এখন যদি আমি ব্রাশটা ইউজ করি, এখানে কালারটা ড্র করি, তাহলে এই কালারটাই ছিল এই ব্লেজারের কালারটা। আবার যদি আমি এটাকে এই কালার স্যাম্পলার টুল দিয়ে আমি যেখানে ক্লিক করব, এই যে এই লিস্টে আমার ইনফরমেশন ডেকে এটা সবগুলো দেখাবে। যেমন এই কালারটা পিক করলাম, তারপরে আবার এই কালারটাকে পিক করে নিলাম, এই হোয়াইটটাকে পিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার বসে গেছে নাম্বার, বুঝতে পারতেছেন। তারপরে আবার দেখা গেলো এখানে একটা পিক করলাম, এখানে একটা। এখন যদি আমি এটাকে একটু জুম করি, তাহলে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, এই দেখেন 2 নাম্বার বসে গেছে কোথায়, ব্লেজারে। তো এইখানে আপনার 2 নাম্বার কোডটা কি হবে, ব্লেজারের কালার কোড হবে। তারপরে আপনি দেখেন এখানে একটু জুম করি, আমরা দেখতে পাচ্ছেন এটা, এই যে 4, 5 এগুলো দেখা যাচ্ছে। কালার স্যাম্পলার টুল দিয়ে আমি যদি ক্লিক দিই, তাহলে এই যে এটা 8 নাম্বার, এটা এই যে 8, এখানে 8 আছে, সবগুলো এখানে বসে যাবে। তো এইভাবে আমরা একটা আর্টওয়ার্ক বা একটা যে কোনো একটা জায়গা থেকে, একটা পোস্টার থেকে আমরা নির্দিষ্ট কালার, আমরা কালার স্যাম্পলার টুল দিয়ে সিলেক্ট করে নিতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা যে কাজটা করতে পারি। ওকে, এটা তো একই লেয়ারে হয়ে গেছে, এই জন্য সরানো যাচ্ছে না। আচ্ছা, তা হোক, সমস্যা নেই। এখানে দেখেন আরো একটা অপশন পাবো আমরা। দেখেন নোট টুল আছে একটা আমাদের এখানে, নোট। এই নোটটা আসলে কিসের কাজে লাগে?
আমি এই ডিজাইনটা করার পর আমি আমার এই ফটোশপ ফাইলটাকে আরো একজন ডিজাইনারের কাছে পাঠাবো। মনে করেন কম্বাইন ডিজাইন হবে এটা। সেই ডিজাইনার সবচেয়ে ভালো ইফেক্টের কাজ করে। আপনি ডিজাইনের কাজ খুব ভালো পারেন, আপনি ডিজাইনের কাজটা করে নিলেন, কিন্তু আমি এখন কথা হলো আরেকটা ডিজাইনের কাছে আপনি এই ডিজাইনটা পাঠাবেন, কিন্তু সে কি পারে? সে সবচেয়ে ইফেক্টের কাজ পারে। এখন কথা হলো এই ডিজাইনটাতে কি কি কাজ করতে হবে তাকে আপনি একটা নোট দিতে চান, সেই ক্ষেত্রে ক্লিক করে দেন, একটা নোট এখানে বসে গেল। এখানে আপনি লিখে দেবেন, লিখে দিলাম যে কালার কারেকশন, তারপরে আপনি এখানে লিখে দিতে পারেন রিসাইজ টু 1280 ইন্টু 720। এটা আপনি লিখে দিলেন যে এইভাবে রিসাইজ করবো। তারপরে আপনি লিখে দিতে পারেন ইউজ লিকুইফাই, আচ্ছা এইভাবে লিখে দিতে পারেন। হ্যাঁ, এটা হলো একটা নোট, বুঝলেন? এটা জাস্ট একটা নোট। এখন কথা হলো আমি যখন এই ফাইলটা আমি সেভ করব, ফাইল সেভ অ্যাজ, আচ্ছা এটা আমি ডেস্কটপে সেভ করি, এখানে লিখে দিই ক্লাস 7, পরে লিখে দিই কারেকশন। ওকে, ও এই নামটা মনে হয় নিয়ে নিছে কিনা। আমরা ডেস্কটপে সেভ করব, ওপেন, সরি আমরা সেভ করব সেভ অ্যাজ ফাইল। হ্যাঁ, সেভ এর জায়গায় হয়তো অন্য কিছু হয়ে গেছিল, রাইট, এই জন্যই হচ্ছিল না ডেস্কটপ। আচ্ছা এই ছবিটাকে আমরা দিয়ে দেবো ক্লাস 7, CLS7 দিয়ে দিই। আচ্ছা ওকে, ফটোশপ ফাইলে আমরা সেভ করব, এটা সেভ। ওকে, যা আছে। এখন আসেন আমরা ফটোশপটাকে কেটে দেব। এখন ফটোশপটাকে কেটে দিলাম। আচ্ছা, ফটোশপটাকে কেটে দেওয়ার পর আপনাদের মেসেজগুলো আমি দেখিনি, আগে একটু দেখে নিই। আচ্ছা, এখন আমরা আবার যা করব, আমরা যে বিষয়টা করব সেটা হলো আমরা আবার আমাদের অ্যাডোবি ফটোশপের এই ফাইলটা, এই দেখেন ক্লাস 7 আমার ডেস্কটপে যেটা আমি সেভ করছি এইমাত্র, এটা তুললাম। এটা মনে করলাম যে আমি অন্য একজন মানুষের কাছে বা অন্য একজন ডিজাইনারের কাছে এটা পাঠাইছি, আমার এই ফটোশপ ফাইল, ঠিক আছে, সে এটাতে কাজ করবে। এখন যখন এই ফটোশপ ফাইলটা ওপেন হবে, দেখেন এই ফটোশপ ফাইলের সাথে এই যে নোটটা কিন্তু এখানে পাবেন আপনারা, এই যে দেখছেন নোট। এখন মনে করলাম আমি কাজ করে আপনাকে দিলাম, বা আপনি কাজ করে আমাকে এই ফাইলটা পাঠাইলেন, বললেন স্যার এটা তো এইরকম কারেকশন দরকার বা এটা এরকম দরকার। তখন আপনি এই যে নোটে যদি ডাবল ক্লিক করেন, তাহলে এই যে নোটটা আপনি দেখতে পাবেন এখানে, যদি ডাবল ক্লিক করেন নোটটা, আপনি এরকম অনেকগুলো নোট বসাইতে পারেন এখানে, সমস্যা নেই। এখানে আবার আপনি কাজ করলেন, আপনি কাজ করার পর আপনার মনে হলো আপনার আরো একজন ডিজাইনারের কাছে এই ডিজাইনটা পাঠানো দরকার। সাধারণত যখন অ্যানিমেশনের কাজ করা হয় সেখানে একজন ব্যক্তি সব কাজ করে না, কেউ ক্যারেক্টার তৈরি করে, কেউ ক্যারেক্টার মডেলিং করে, কেউ এনভায়রনমেন্ট, কেউ লাইটিং সেট আপ করে সেটার মধ্যে, কেউ অ্যানিমেশনের কাজ করে, কেউ রেন্ডারিং এর কাজ করে, কেউ আপনার টেক্সচারিং এর কাজ করে, অনেক কাজ। তো সেই ক্ষেত্রে একটা টিম ওয়ার্ক হয় সেখানে। যেমন একজন সিম্পল একটা ক্যারেক্টার তৈরি করে দিবে, ক্যারেক্টারের কালার থাকবে সাদা, এটা আরেকজনকে দিবে, সে মানুষের স্কিন কালার দিবে, সেই ক্যারেক্টারটাকে স্কিন কালার দিবে, আই কালার যা যেখানে দেওয়া দরকার মানুষের মতো শেপ দিয়ে দিবে। আচ্ছা, তারপর আরেকজনের কাছে যাবে, সেটা সেটা কি হবে, রিগ বসাবে, মানে আমাদের বন বলে না, আমাদের মানে হাড় থাকার কারণে তো আমরা হাতগুলোকে বাগাতে পারতেছি, বা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে এগুলোকে রুটেট হচ্ছে হাতগুলো, পাগুলো, গাড়টা ঘুরাইতে পারতেছি। তো এই জন্য ওই অ্যানিমেশনের জন্য কি বসাইতে হয়, বন বসাইতে হয়, একজন বন বসাবে, রিগিং করবে। তো আরেকজন আসবে, সে ওইটাকে অ্যানিমেট করবে, হাঁটাইতেছে, দৌড়াইতেছে, লাফাইতেছে, ফাইট করতেছে, এভরিথিং এই অ্যানিমেশনের কাজটা করবে একজন ব্যক্তি। তারপরে দেখা গেল আপনার ওইখানে আরেকজন আছে, সে একটা টিম ওয়ার্ক করবেন, বা কোনো অফিসিয়াল কাজ করবেন বা প্রফেশনাল কাজ করতে যাবেন, আপনার শুধু কাজ থাকবে টেক্সট নিয়ে, বা আপনার শুধু কাজ থাকবে ইফেক্ট নিয়ে। আরেকটা নোট আমি দিয়ে দিব এখানে, এখানে একটা নোট দিয়ে দিলেন, এখানে একটা নোট দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? যে কয়টা নোট আপনি সেখানে ব্যবহার করতে পারেন, শত শত নোট নোট ব্যবহার করতে পারেন। আবার আমরা নোটগুলোকে রাইট বাটন ক্লিক করে ডিলিট নোটস যদি দিই, তাহলে একটা একটা নোট ডিলিট হবে, এখানে যদি একটা একটা হবে, কিন্তু আমরা সবগুলো নোটকে একসাথে ডিলিট করে ফেলতে পারি। তাহলে যে কোনো একটা নোটের উপরে রাইট বাটন ক্লিক করে দেখেন ডিলিট অল নোটস দেওয়ার সাথে সাথে এই সবগুলো নোট ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমাদের একটা বিষয়, একটু দেখাইতে চাই।
সেটা হলো আমরা কিভাবে ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজ চেঞ্জ করব। এখান থেকে দেখেন আপনারা ইমেজ সাইজে যদি যান তাহলে আমার রিয়েল ইমেজটা এটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন ইমেজ সাইজে যাওয়ার পর। হ্যাঁ, তো দেখা গেলো এখানে যদি আমি দিই 300/200, সরি নিচেরটা হবে 300, উপরেরটা হবে 200। কি হইলো 300 পিক্সেল আর 200 পিক্সেল ইমেজটা আমার রিসাইজ হয়ে গেল। আমি এটা চাচ্ছি না, এখন আমি চাচ্ছি এটার ক্যানভাস সাইজ ছোট বড় করতে। তো 200 পিক্সেল বাই 300 পিক্সেল ক্যানভাস সাইজ আছে। আমি যদি এখানে 250 পিক্সেল করে দিই আর এখানে 350 পিক্সেল করে দিই তাহলে আমার ইমেজের বাহিরে 50 পিক্সেল করে ফাঁকা থাকবে। দেখছেন এই যে এটা মানে আরো বড় হয়ে গেছে ক্যানভাস সাইজটা, মানে আমার ওখানে দেওয়ার সময় হয়তো বেশি হয়ে গেছে। তাহলে কি এটা হলো আমার ক্যানভাস সাইজ। এখন যদি আমি ইমেজটাকে ইচ্ছা করলে ক্যানভাস সাইজের সাথে কি করতে পারি, আমি এটাকে এরকম কন্ডিশনে নিয়ে আসতে পারি। ওইখানে মনে হয় মেবি আমার ক্যানভাস সাইজটা একটু সমস্যা হয়েছে, কারণ হলো ইমেজ ক্যানভাস সাইজ। ও তাই, ও সরি আমি মিউট করে রাখছিলাম, এই জন্যই মনে হয় কথা শোনা যায় না এতক্ষণ। আচ্ছা দেখি রেকর্ডিংটা হচ্ছে কিনা। ও আচ্ছা আমি আবার বলতেছি, দাঁড়ান। ওকে, ফাইল ওপেন। আমি একটা বিষয় নিয়ে নেই, সেটা হলো এটাই নিয়ে নিই। আচ্ছা, আমাদের প্রথম দিনের কাজ করা ফলগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যেটা বিষয় ছিল আমরা ইমেজ সাইজটা কিভাবে ছোট করতে পারি এইটা দেখে দেখেছিলাম। ইমেজ সাইজ তো ছোট আমরা শিখছি, আমরা জানি 2660 আর হলো 1773, এটাকে আমি 1280/720 এই রেশিওতে আমি কাটছি। ওকে ওকে দিয়ে দেন, দেখেন আমার ইমেজটা কি 1280/720-এ কনভার্ট হয়ে গেছে। এখন কথা হলো আমি আমার ক্যানভাস সাইজটা বাড়াইতে চাই ইমেজের নিচে কিন্তু একটা ক্যানভাস আছে আমার, মেন যেই ক্যানভাসের উপর আমার ইমেজটা বসে আছে। হ্যাঁ, তো সেই ক্যানভাস সাইজটা আমি বাড়াইতে চাই। সেক্ষেত্রে ইমেজে যাব, দেখেন এখানে ইমেজ সাইজের নিচে ক্যানভাস সাইজ একটা অপশন আছে। হ্যাঁ, অল্টার কন্ট্রোল সি, ক্যানভাস সাইজ। এই ক্যানভাস সাইজে যাওয়ার পর দেখেন 1280/720 কিন্তু ওয়েট এন্ড হাইট দেওয়া আছে। আমি এখানে দিতে পারি। এখন একটা কোশ্চেন আছে, দেখেন এখানে আছে পিক্সেলে। গতবার যে সমস্যাটা আমার হয়েছিল, এইখানে মূলত আমার ছবিটা আছে 1280/720 পিক্সেল, কিন্তু আমি যদি এখানে নিউ সাইজ দিতে চাই তাহলে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে আমার সমস্যা হবে। সেক্ষেত্রে আমি কি করব, পিক্সেলে যাব। এই দেখেন এখন পারফেক্টলি এই সাইজটা এখানে দেখাচ্ছে। আর যদি আমি এটাকে 1280/720 কত ইঞ্চিস হয় যদি আপনি এটা মানে মেনশন করতে চান, তাহলে এটা কি 1280 হলো 5.333 আর হেইট হলো 3 ইঞ্চিস, 720 হলো 3 ইঞ্চি। আচ্ছা, এটাকে যদি আপনি কনভার্ট করতে চান মানে কত মিলিমিটার বা সেন্টিমিটার, মিলিমিটারে যদি আমরা যাই তাহলে 1280 পিক্সেল হয় 135.47 মিলিমিটার আর 76.2 মিলিমিটার হয় এটা। আচ্ছা, এখন এটা হলো আপনি এগুলোকে কনভার্ট করে একটু দেখতে পারেন, পয়েন্ট পিকাস একদম কলাম টোটাল দেয়া আছে এখানে। আমরা পিক্সেল নিব, পিক্সেল থেকে 1280 আমরা 1920 করে দেবো, 1920, আর 720টা আমরা 1080 করে দেবো, 1080। তাহলে কি হবে, আমার ছবির চাইতে পিক্সেলের সাইজটা বড় হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন কি হয়েছে? আমার ক্যানভাস এটা, সরি ছবি থেকে আমার ক্যানভাসটা বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? ছবি তো এইটা, কিন্তু আমার ক্যানভাস কোনটা, নিচেরটা ক্যানভাস। এটুকু বুঝতে সমস্যা হয়েছে কারো? এখন আমি চাই আমার ছবিটা ক্যানভাসের সাইজ হয়ে যাবে, তাহলে কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম আমরা নিতেই পারি। সরি, আমি এটা আগে যেই কন্ডিশনে ছিল সেই কন্ডিশনে দিয়ে দেব, মিডল কন্ডিশনে। ওকে, আচ্ছা ক্যানভাস সাইজটা আমরা একটু বড় করি। আবার আমরা যে ইমেজ ক্যানভাস 1280/720 পিক্সেল দেব 1920/1280 পিক্সেল। ওকে, এখন ছবিটাকে সিলেক্ট করে ক্লিক করার পর যদি চাই এটা শিফট অল্টার প্রেস করলে এটা চারদিক থেকেই বড় হইতে থাকবে। এই তো এখন ছবিটাকে আমি কি করলাম, এই 1280/720-এ এটা রিপ্রেজেন্ট আমি এইভাবে করতে পারি। কিন্তু কথা হলো এইভাবে করলে কি হয় দেখছেন, আমার এরিয়ার বাইরে চলে গেছে এটা। তো সেই ক্ষেত্রে আমরা যখন ইমেজকে রিসাইজ করব
তখন আমরা ইমেজে গিয়ে ইমেজ রিসাইজ দিব। আর যদি কোনোটার ক্যানভাস বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্যানভাস আমরা ছোট সময় নেই, মানে ম্যানুয়ালি আমি যে এটাকে কালার কারেকশনে নিয়ে যাব বা কালার কারেকশন করব সেই সময়টা আমার নাই, আমি অটো কালার কন্ট্রাস্ট যা আছে এগুলো দিয়ে দিতে চাই। সেই ক্ষেত্রে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা ইমেজে যেতে পারি। দেখেন অটো কালার, অটো কন্ট্রাস্ট, অটো টোন, তিনটা অপশন কিন্তু এখানে আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অটো কন্ট্রাস্টটা যদি দিই তাহলে অটোমেটিকলি ছবির কন্ট্রাস্টটাতে একটু চেঞ্জ চলে আসবে। আচ্ছা, এখন যদি আমরা এটাতে অটো কালার দেই তাহলে এই দেখেন কালারটা অটো, মানে সবগুলো কালার থেকে যা মাইনাস প্লাস করার পর ফাইনালি যেই মানে শেপটা ছবিটা ভালো হয় সেটা। এখন যদি আমরা এটা একটা নিউ লেয়ারে দেই, চলুন তো একটু আমরা ব্যাগে যাই। আচ্ছা, আমরা ব্যাগে যাওয়ার পর আমরা একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এখন যদি অটো কালারটা আমরা নিউ লেয়ারে দিই তাহলে অ্যাপ্লাই হয় কিনা দেখেন তো। আচ্ছা, অটো কালার কি হয়েছে বলেন? could not complete the auto color command because the active layer is empty, মানে কি এমটি লেয়ারে অটো কালার নিবে না। ঠিক আছে, আমি এই জন্য আপনাদেরকে একটা নতুন লেয়ার নিয়ে দেখাইলাম। এমটি লেয়ারে অটো কালার নিবে না, অতএব আমার যেই লেয়ারটা আছে সেই লেয়ারে আমার ইউজ করতে হবে। এটা তো অ্যাডজাস্টমেন্ট না, এটা জাস্ট অটো কালারিং হয়ে যাবে। আচ্ছা, অটো টোন দিয়ে দিলাম। এটা টোন আপনার ফেস টোন বৃদ্ধি করবে, মানে হোয়াইট হোয়াইট টোনটা বৃদ্ধি করে। অটো কন্ট্রাস্ট দিয়ে দিলাম এবং অটো কালার দিয়ে দিলাম। এই তিনটা দিয়ে দিলে একটা ছবি অটোমেটিক্যালি রিটাচ হয়ে যায় আর কি, বুঝছেন? প্রাইমারি স্টেপে রিটাচ হয়ে যায় এই তিনটা দিয়ে দিলে। আচ্ছা, যখন আপনি খুব দ্রুত কোনো ছবি রিটাচ করতে একটা ছবি ইম্পোর্ট করব, যে কোনো একটা ইমেজ। এই ইমেজটাই চোখের সামনে বারবার চলে আসে যেহেতু এটি ইম্পোর্ট করি। হ্যাঁ, এখন দেখেন আমাদের দুইটা টুলস আছে এখানে। এই টুলস প্যানেলে যদি যান, সেই টুলস প্যানেলে দেখেন এখানে ডজ টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, তিনটা টুল আছে। আমরা সাধারণত এখন বার্ন টুলটা একটু দেখব। বার্ন টুলটা নেওয়ার পর আমরা এটার ব্রাশ সাইজটা যদি একটু বড় করি, তো চলুন তো দেখি বার্ন টুলের কি কাজটা। জাস্ট এটা ইন্ট্রোডিউসিং, বার্ন টুল আমরা ইন্ট্রোডিউসিং করতেছি। তাহলে কি কাজ মনে হচ্ছে না ওনার? হ্যাঁ, আমি তো সাউন্ড অন করা, আপনারা শুনতে পাচ্ছেন না, হয়তো আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে শুনতে পাচ্ছেন না। একটু চেক দেন আপনার ডিভাইস, চেক দেন। আপনার জন্য মনে হয় আমার এই যে ভলিউম ফুল, হ্যাঁ আমি তো ভলিউম ফুল করে রাখছি। হ্যাঁ, আপনি আবার ঢোকেন। তো ব্যাপারটা কি হয়েছে, বার্ন টুলের কাজটা কি? বার্ন টুলের কাজটা হলো আমরা যদি এরকম মানে একটা অনেক দেখেন না মুভিতে কম্পোজিটিং করে, বিভিন্ন ফেস কম্পোজিটিং করে, যেমন দেখা গেছে পুড়ে গেছে বা এরকম। ঠিক আছে, দেখা গেলো বার্ন টুলে আমরা সাধারণত এই ধরনের ইফেক্ট গুলো আসলে মূলত ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন দেখেন বার্ন টুলের এটি ছোট করি, বার্ন টুলের ছোট করি, এখানে একটু দিয়ে দিই। মানে কি হবে, ফেস বার্ন করে ফেলতেছি আমি এই ফেসটাকে। হ্যাঁ, ফেসটাকে বার্ন করে ফেলতেছি একদম। এখন কিছু বিষয় আছে এখানে বার্ন টুল আমরা যখন অ্যাডভান্স ইউজ করব তখন এই যে এক্সপোজার যেটা বার্ন টুলের, হ্যাঁ এক্সপোজারটা আমরা কমাবো এখানে। তারপর আবার যে মিড টুনস, এটা মিড টুনই থাকে সাধারণত, মিড টুনই আমরা ভালো রেজাল্ট পাই। তো এক্সপোজার এটা যদি আমি 20% দিই, সেইটা অন্য কাজ, কিন্তু বার্ন টুলের মেইন কাজ মানে জাস্ট আমি টুলস ইন্ট্রোডিউসিং করে দিচ্ছি। ঠিক আছে, এখন কথা হলো আপনারা দেখলেন বার্ন টুল এটা, তারপর দেখেন এখানে ডাচ টুল, ডাচ টুলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা কি হয়, এটা যদি ফুল দিই আমি তাহলে এটা বার্নটাকে কি করতেছে, রিমুভ করতেছে, মানে একটা পলিশের কাজ করে অনেকটা, বুঝছেন? হ্যাঁ, একটু ব্রাইট করে এরিয়াগুলো, জাস্ট একটু ব্রাইট করে। যেমন দেখা যাচ্ছে সিম্পলি আমি যদি এটাকে, আচ্ছা দাঁড়ান আমি একটু কাজ করি, ফাইল ওপেন, শিট, ফাইল ওপেন,
তো ব্ল্যাক কালারের কোনো ছবি যদি থাকতো তাহলে আমার জন্য ভালো হতো সেটা। ওকে, আচ্ছা চলেন এটা নিয়ে করি। এখন যদি আপনি খুব সিম্পলি মানে একদম খুব শর্টকাট ওয়েতে যদি আপনি রিটাচিং করতে চান, শর্টকাট ওয়েতে, যেমন শর্টকাট ওয়ে হলো এরকম যে আমার এই ফেসটাকে একটু কি করতে হয়, এই ফেসটাকে একটু লাইট করতে হয়, তাহলে আমি শর্টকাট ওয়েতে এই ফেসটাকে লাইট করে দিলাম। ওকে, বুঝছেন? মানে আমার আর অতটা রিটাচিং এ যাওয়া লাগলো না, সবগুলো টুলস ইউজ করা লাগলো না, আমি জাস্ট একদম শর্টকাটের মধ্যে করে দিলাম, হোয়াইট হয়ে গেল। আপনি এটা যতটুকু আপনার ইচ্ছা আপনি করতে পারেন। ওকে, এইগুলোকে আসলে স্পঞ্জ যেটা, সেটা সাধারণত এগুলোকে একটু মানে কম্বাইন করে আর কি। দেখেন, এটা আপনাকে মানে আপনার স্কিন স্মুথ করবে আর কি। মানে আপনি যেই কালারটা নিলেন আপনি যদি হোয়াইট করে দেন, এটা হোয়াইট হয় ব্যাপারটা এরকম না। স্পঞ্জের কাজটা হলো মানে ফিনিশিং টানা অনেকটা। আপনি যদি বিশেষ করে পার্লারে যান তাহলে দেখবেন আপনার ফেসের উপরে একটা ফেস পাউডার দিয়ে বা একটা কি বলে একটা প্রলেপ দেয়, প্রলেপ দেওয়ার পরে ফাইনালি এই স্পঞ্জ দিয়ে এটাকে ঘষা দেয়। ঘষা দিলে কি হয়, ওইটা আপনার ফেসের সাথে কম্বাইন্ড হয়ে যায় এরকম। এটা এরকম ছিল। আচ্ছা তারপরে আসেন, আচ্ছা, এগুলো দরকার নাই আপনাদের, সবগুলো যেগুলো দরকার নাই সেগুলো অযথা দেখানোর দরকার। আচ্ছা, আমরা একটা গ্রিড ওয়েতে আমরা এখানে আহ, আমরা এই ওয়েতেও ক্রপিং করতে পারি, মানে ক্রপিং এরও দুইটা ওয়ে আছে, আমরা এই ওয়েতেও ক্রপিং করতে পারি, ঠিক এই এই গ্রিডিং ওয়েতে আমরা ক্রপিং করতে পারি। এখান থেকে যদি আমি মনে করি যে এইটুকু এরিয়াকে আমি ক্রপ করব, বা এই স্লাইডার থেকে এইটুকু, মানে ফ্রি ফ্রমলি আমি এটাকে মানে রিসাইজ করতে পারি এই ক্রপটাকে। হ্যাঁ, পার্সপেক্টিভ ক্রপ যেটা, এটা এরকম। আপনি যদি চান না এইটুকু ক্রপ করবেন, শুধুমাত্র ফেসটুকু ক্রপিং এ থাকবে, ওকে, আপনি ক্লিক করে দেন, শুধু ফেসটুকু ক্রপিং এ চলে আসবে। এটা আপনি ওই ওয়েতেও করতে পারেন, নর্মাল ওয়েতেও করতে পারেন। যদি আপনি ক্রপ দেন তো এটা আপনি যদি উপর থেকে নিচে দেন, এই নর্মাল ওয়েতেও করতে পারেন, এগুলো সমস্যা নেই। কিন্তু পার্সপেক্টিভটা অনেক সময় যখন আপনার অনেকগুলো এলিমেন্ট থাকে, যে কোন এলিমেন্ট রাখবেন কোনটা রিমুভ করবেন, সেই ক্ষেত্রে একটু হেল্প করে আর কি পার্সপেক্টিভটা। আচ্ছা, মোটামুটি আপনাদের বেশ কিছু টুলস কিন্তু দেখানো প্রায় শেষ। হ্যাঁ, মোটামুটি অনেকগুলো টুলসই দেখানো হয়ে গেছে। এখন ব্রাশ টুলটা বাকি আছে আপনাদের। পেন বাকেট টুল তো ইজি বিষয়, সেটা কিছু না আসলেই, সেটাও দেখাবো, সমস্যা নেই। তো লাইন টুল তো জানেনই, লাইন টুল তো আসলে দেখানোর কিছু নাই। লাইন টুল আপনারা লাইন টুলটা প্র্যাকটিস করে নিন, তো লাইন টুল নিজেরাই প্র্যাকটিস করে নেবেন, এখানে আহামরি দেখানোর কিছু নেই। তো চলেন, আজকে আমি তো আসলে চাইছিলাম যে আপনাদের ফুল একটা ফটো রিটাচিং এর ক্লাস নিতে, সেটা হয়তো বা হইলো না। তো এখন আমরা কিছু টাচ করে দিই, কালকে আমরা সেটাকে কি বলে ফিনিশিং টানবো। আজকে হয়তো বা ফিনিশিং টানা যাবে না এই ক্লাসটার। তো আমরা আজকে কিছু কাজ করে দিই এটার। আমরা একটা ফাইলে গিয়ে একটা ছবি ওপেন করব এখানে। আমাদের লেসন ফাইলটা করি, গিভ ফোল্ডার, ফটোশপ, এই লেসন ফাইল থেকেই করাই। রিটাচিংটা কই, এটা রিটাচিং। আমরা এই ফেসটা নিয়ে নিলাম, তো এটা একটু আমরা জুম করে নিই, আমরা ফেসটা প্রপারলি দেখার জন্য জুম করে নিই। আচ্ছা, দেখেন আমাদের এই অ্যাডোবি ফটোশপে আমাদের এখানে একটা টুলস পাবেন। এই টুলসটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হলো পিক্সেল কপি করা। আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে পিক্সেল কপি করে আরেক জায়গায় সেই পিক্সেলটা বসাইতে পারি, কিংবা সেই এরিয়ার সমস্ত পিক্সেলগুলোকে কপি করে আমরা বসাইতে পারি। সেই ক্ষেত্রে আমরা আসলে কি করব, আমাদের মাউসের অল্টার বাটন ক্লিক করব, অল্টার প্রেস করে যদি আমি এখান থেকে কপি করি, দেখেন অল্টার প্রেস করার সাথে সাথে এখানে একটা মানে আইকন দেওয়া হয়েছে আপনাদেরকে, কপি আইকন। মাউসের লেফট বাটন ক্লিক করলে এটা কপি হয়ে গেছে অলরেডি। এখন কথা হলো, আমি যদি এটাকে ড্র করি, আমি যেইখানে ড্র করব এটা ঠিক সেইখানেই চলে যাবে, যেইখানে আমি ড্র করব। মনে করেন এইখানে যদি আমি ড্র করি, তাহলে এই চোখটা কি হবে, পারফেক্টলি এখানেই বসে যাবে। ওকে, এখন কি হয়েছে,
এই মহিলার 3 চোখ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা হলো ক্লোন স্ট্যাম্প টুল। আপনি যে কোনো বিষয় যে কোনো কিছু আপনি একটা পিক্সেলগুলো এক জায়গা থেকে কপি করে আপনি আরেক জায়গায় নিতে পারেন। এখন কথা হলো, আমি যদি এটাকে আবারও আমি অল্টার প্রেস করে আগে এটাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আমি যদি মনে করি আর দুই গালে দুইটা থাকবে, কি বলে এরকম, সরি এটা না, এটা আমাদের ড্র হয় নাই ভালো, এখান থেকে ড্র করি, সরি, আমরা মাঝখান থেকে যদি আমরা কপি করে নিই একদম মাঝ বরাবর, তাহলে আমরা এখান থেকে মাঝ বরাবর কপি করতে পারি, একদম ওই পিক্সেল গুলো এখানে অরিজিনালি কপি হয়ে আসবে। এটা হলো আমাদের ক্লোন স্ট্যাম্প। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে পুরো এরিয়া কপি করে ফেলতে পারবেন। আপনি এটা দিয়ে যত দূর টানবেন তত দূরই কপি হবে, বুঝলেন নাই? মানে আপনি পুরো এরিয়াও কপি করতে পারবেন। যেমন দেখা গেছে আমি যদি এটা এই উপরে টানি তাহলে এইটার উপরের অংশ কপি হবে, এই যে ব্রো টো এইসব সব কপি হয়ে যাবে। যেমন দেখা গেছে আমি যদি এটার উপরে টানি তাহলে এই যে উপরের ব্রো গুলো আছে না, আইব্রো, আইব্রো কপি হবে। মানে আপনি যতটুকু টানবেন ততটুকুই কপি হবে। এখন আপনারা এক কাজ করতে পারেন, এই ছবিটাকে নিয়ে গিয়ে বলতে পারেন যে মানে আশ্চর্য বিষয়, এক নারীর 5 চোখ, ঠিক আছে, দিয়ে একটা হেডলাইন লিখে ছেড়ে দেন। বাংলাদেশ এই ছবি চলে, কে কি করলো মুখ তুমুক, তারপরে হলো আশ্চর্যের বিষয়, না দেখলে মিস, এইরকম মানে একদম একদম ফালতু যত টপিকস বাংলাদেশে পাবেন আসলে, বুঝছেন? আমি আবার খুব এনজয় করি বিষয়গুলো। যাই হোক, এটা হলো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ। ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা এইভাবে এটাকে কপি করতে পারি। এখন আসেন, এই পর্যন্তই আজকে। এখন আমাকে এটা করে দেখান, এখন এই ছবিটা নিয়ে এটা করে দেখান, সবাই দেখাবেন এই কাজটা। কারণ আপনাদেরকে 4-5টা টপিক দিলে হয় না, একটু একটু করাইতে হয়। এটা করেন। হিস্টোরি প্যানেল, আচ্ছা দেন, সমস্যা নেই। জি দিতে পারেন, স্ক্রিন শেয়ার দিতে পারেন, সমস্যা নেই, দেন। কিন্তু এই জিনিসটা আমার বেশ কয়েকজনের দেখাইতে হবে আজকে, একজন দেখাইলে হবে না। ডিজেবল করা? ও হ্যাঁ, ডিজেবল করা, ওকে। এখন ওই দেন। হ্যাঁ, ভালোই হয়েছে, সমস্যা নেই। কিন্তু এটা দেখলে চোখের মধ্যে কেমন যেন লাগে। আচ্ছা থাক। হ্যাঁ, ওকে। আপনি তো শেয়ার করেনি কিন্তু আহ, এটা ই করছেন না ব্যাকগ্রাউন্ড? ও একটা একটা ইউজ করছেন, ওকে। এই সকল ছবি দেওয়ার সময় টেক্সট ব্যবহার করে দিয়ে, বুঝছেন? তাহলে ছবিটার একটু ভালো মানে ভ্যালু পাবে টেক্সট ব্যবহার করলে। জি জি, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আবার একটু দেখি ক্লোন স্ট্যাম্প টুলটা। ক্লোন স্ট্যাম্প টুলটা আমরা আবার দেখবো। এখন আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, ফাইল,
ওপেন, এখন এটা হলো একটা ছবি, এটা আমরা এখানে জেপিগ ফাইলটা ইম্পোর্ট করলাম বা ওটাকে ওপেন করলাম। এখন আমরা যে কাজটা করব, এখানে এখানে দেখেন একটা টুলস আছে, এটা পাবেন আপনি এই ক্লোন স্ট্যাম্প টুল। টুলস প্যানেলে গিয়ে দেখেন ক্লোন স্ট্যাম্প টুল। হ্যাঁ, এই ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করার পর আপনি এখানে ক্লোন স্ট্যাম্প টুলটা আপনি যে এরিয়াটাকে কপি করবেন, আপনি চাচ্ছেন যে এই আইটাকে কপি করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি অল্টার প্রেস করে এখানে একটা মাউস ক্লিক দিবেন, মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। আবারও বলি, আপনি যদি আইটাকে কপি করতে চান বা এই পিক্সেলগুলোকে কপি করতে চান, তাহলে এখানে মাউসের কার্সার রেখে আপনি অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করে এখানে মাউসের লেফট বাটন ক্লিক দিবেন। দেওয়ার পর আপনি কোথায় এটাকে রিপ্লেস করতে চান, আপনি চান কপালে রিপ্লেস করতে, সেই ক্ষেত্রে এখানে জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করবেন, বুঝছেন? জাস্ট এটা মাউস দিয়ে ড্র্যাগ করবেন, তাহলে এই পিক্সেলগুলো এখানে কপি হয়ে যাবে। বুঝছেন? এই ছিল এটার ব্যাপার। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আমাকে 4-5 জনে দেখান বিষয়টা, এখন লাইভ দেখাবেন। তাই? হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই। শেয়ার করে দেখায়েন কি করেন। এটা দেয়াল না, সবকিছুই করা যাবে, এইটা দিয়ে আরো অসম্ভব কিছু কাজ করা যায়। হ্যাঁ, তো যাই হোক, অবজেক্ট রিমুভের ক্ষেত্রে এটা খুব মানে ভালো একটা কাজ করে, বিশেষ করে। হ্যাঁ, এটাই তো। কোনগুলো? আগে কোনটা ছিল দেখি। ও আচ্ছা আচ্ছা, আপনি পরে ক্লোন স্টেম দিয়ে এটা এই করে দিচ্ছেন নাকি? না, অনেক এটা মিলে গেছে কিন্তু, দেখছেন কি? এটা কিন্তু সুন্দরভাবে মিলেছে, বোঝা যায় না কিন্তু, একদম বোঝা যায় না। আপনি নিচের অংশটাও করতে পারবেন। এই যে দেখেন নিচে যে কালো, হ্যাঁ কালো, যেটা শুধুমাত্র এই এরিয়াটা, এটি উপর থেকে নিচে দিবেন, ডান থেকে বায়া না, উপর থেকে নিচে। হ্যাঁ, তাহলে এটা ইজিলি। এই রিটাচিং এর জন্য ক্লোন স্ট্যাম্প টুল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝছেন? আপনি রিটাচিং এর জন্য বা আপনার অবজেক্ট রিমুভ, অবজেক্ট অ্যাড করার জন্য ক্লোন স্ট্যাম্প টুলটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে। এখন আপনি ইচ্ছা করলে দরজাও রিমুভ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। সবাই এটা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে তারপরে। এটা কাঠটা বাবুল হোসেন। এতগুলা চোখ দিলে তাহলে তো হবে না। এখন তো এটা আসল চোখ দুইটা কোনটা এটাই বোঝা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ হয়েছে, সমস্যা নেই আপনারটা। আপনি অন্য অন্য অবজেক্টের উপরেও শিখেন। ওই যে দীপু যেরকম একটা ওয়াল থেকে রিমুভ করে ফেলছে, আপনি একটা ছবি থেকে একটা মানুষ রিমুভ করে ফেলেন। ওকে, হয়েছে, সমস্যা নেই, প্র্যাকটিস করুন। ক্লোন স্ট্যাম্প। বাবুল ঠিক আছে, দেখলাম, আপনি প্র্যাকটিস করতে থাকেন। ফাইল, ওপেন। হ্যাঁ, শুনেন শুনেন, ক্লো আমি তো বললামই ক্লোন স্ট্যাম্প টুলে সব আসবে আপনার, অন্য অন্য অংশ না, টোটালটাই আপনি কপি করতে পারবেন। এই টোটাল ছবিটাকে আপনি
এই ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কপি করে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, এটা তো বলছি আমি ক্লাসে। কিন্তু আপনাকে হ্যাঁ পিকার ফলো করবেন। আচ্ছা দেখাই, এই যে ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেয়ার পর আমি চাই যে ঠিক এই যে এই স্ক্রিন শেয়ার দিচ্ছি, হ্যাঁ স্ক্রিন শেয়ার করলাম তো এই যে। আচ্ছা আমরা যদি এখন ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে আমরা যদি চাই যে আচ্ছা এই যে এইটাকে কপি করবো, হ্যাঁ এই বিষয়টাকে কপি করবো, তো সেই ক্ষেত্রে আমরা অল্টার প্রেস করে এখান থেকে কপি করে নেই, নিয়ে আমরা এখানে বসাইতে চাই বিষয়টা, ঠিক আছে। এখানে যদি আমি বসাইতে চাই, এইটা দেখেন এখন আমি এইখানে কাজ করতেছি, একটা প্লাস চিহ্ন যেখান থেকে আমি কপি করছি ওইখানে বসে আছে, বুঝতে পারছেন, একটা প্লাস চিহ্ন যে মুভ করতেছে দেখেন, যে এরিয়াটা আমি কপি করলাম সেই এরিয়াতে একটা প্লাস চিহ্ন কিন্তু বসে আছে দেখেন অলরেডি। এই এই যে টোটালটা আমি এখানে কপি করে নিতে পারবো। আচ্ছা দেখেন এই যে এখানে কিন্তু প্লাস চিহ্ন বসে যেটা আমি কপি করতে চাই, তো সেই ক্ষেত্রে ওইটা দেখে আপনার কাজ করতে হবে যে কোন এরিয়াটাকে আমি এখানে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে কপি করতে চাই বা করব, এটা দেখেই করতে হবে। আচ্ছা এখন আসেন আমরা একটু প্যাটার্নটা দেখব। প্যাটার্ন এইভাবে না, আমরা নতুন একটা আউটপুট নিব। ক্লোন স্ট্যাম্প টুলের নিচে দেখেন প্যাটার্ন স্ট্যাম্প টুল একটা আছে, প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল আপনি যদি ব্যবহার করেন তাহলে এটার মধ্যে একটা মজার বিষয় আছে, এটা একটা ব্রাশের মতো কাজ করে। দেখেন এখানে একটা অপশন পাবেন একটু ওপেন প্যাটার্ন পিকার, এখানে বিভিন্ন রকম প্যাটার্ন পিকার আছে, সেখান থেকে আপনি যে কোনো একটা প্যাটার্ন নেন, সিম্পলি এইটাই নিয়ে নিলাম আমরা, এই প্যাটার্নটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর যদি আমরা এটা দিই তাহলে কি হচ্ছে, এই প্যাটার্নটা ওভারলে হচ্ছে এই জায়গায়। কিন্তু এখন আমি চাচ্ছি যেমন নির্দিষ্ট একটা জায়গায়, চলেন একটা সিলেকশন এরিয়া নিয়ে নেই, রেক্টেঙ্গল টুল, হুম এই এই ওকে ভালো হয়েছে, ভালো হয়েছে, কোনো সমস্যা নেই, কারেন্ট চলে গেল। এখন